নেত্রকোনায় ধীর গতিতে কমছে বন্যার পানি, তবে ময়মনসিংহের পরিস্থিতি অবনতি হয়েছে। দুর্ভোগ পোহাচ্ছেন পানিবন্দী প্রায় 2 লাখ মানুষ। ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুর উপজেলার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। দুর্গতদের মাঝে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির চরম সংকট দেখা দিয়েছে। এদিকে সোমবার থেকে সীমান্তবর্তী 5টি ইউনিয়নে পানি নামতে শুরু করলেও এই পানি নেমে ভাটির দিকে নতুন করে প্লাবিত হয়েছে আরও অন্তত 50টির মতো গ্রাম। উপজেলার প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়গুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে এখন নারী ও শিশুসহ 2000 মানুষ আশ্রয় নিয়েছে। 3 উপজেলায় 63 মেট্রিক টন চাল ও নগদ 7 লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানবো সহকর্মী মঞ্জুরুল আহসানের কাছ থেকে। শেরপুর থেকে তিনি আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হবেন। মঞ্জুরুল, আমাদেরকে জানাবেন যে শেরপুরের সার্বিক বন্যা পরিস্থিতি এখন কেমন, জেলায় চলমান যে ত্রাণ তৎপরতা কেমন দেখছেন আপনি সেখানে? হ্যাঁ তানভীর, শেরপুরে প্রায় 50,000 মানুষ এখনো পানিবন্দী অবস্থায় রয়েছেন এবং বন্যা পরিস্থিতির অনেক উন্নতি ঘটেছে। বিশেষ করে ভাটি অঞ্চলের পানিও আস্তে আস্তে কমতে শুরু করেছে। তো ত্রাণ সহায়তা নিয়ে সেনাবাহিনী সহ প্রশাসনের বিভিন্ন দপ্তর এবং স্বেচ্ছাসেবক বিভিন্ন সংগঠন এবং ছাত্র সংগঠন সকলেই ত্রাণ সহযোগিতা নিয়ে মাঠে রয়েছেন। এরই মধ্যে আমরা যেটা জানতে পারলাম এবং আমরা যেখানে অপেক্ষা করছি যে এখানে বিএনপির যে স্থায়ী কমিটির যে সদস্য রয়েছেন ডাক্তার AJM জাহিদ, তিনি এখানে তার আগমন ঘটবে, তিনি ত্রাণ দিবেন। তার সাথে আগমন ঘটবে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার বিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, তিনিও আমাদের শেরপুরে তার আগমন ঘটেছে অলরেডি। তিনি বিভিন্ন জায়গায় ত্রাণ বিতরণ করছেন এবং এখানে আগমন ঘটবে ত্রাণ নিয়ে যারা বন্যা দুর্গত এলাকাবাসী যারা রয়েছেন, যারা ত্রাণের জন্য অপেক্ষা করেছেন, তাদের ত্রাণ নিয়ে এই এলাকায় প্রবেশ করবেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানি এবং সাধারণ সম্পাদক রাজীব আহসান, মহিলা বিষয়ক সহ সম্পাদক নিপুণ সহ আরো কেন্দ্রীয় অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করবেন বানবাসী মানুষের মাঝে। এর মধ্যে আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন যে বিএনপির অসংখ্য নেতাকর্মী তারা ত্রাণ নিয়ে এবং কেন্দ্রীয় নেতাদের জন্য অপেক্ষা করছেন। কেন্দ্রীয় নেতাদের আগমন ঘটা মাত্রই তারা ত্রাণ বিতরণ শুরু করবেন। এর মধ্যে ত্রাণ বিতরণ করেছেন বিএনপির ফাহিম চৌধুরীর সহ, দুলাল চৌধুরীর সহ এবং হযরত আলী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং সভাপতি রুবেল, তিনি ত্রাণ বিতরণ করছেন এবং আবু সুফিয়ান তিনিও ত্রাণ বিতরণ করেছেন। ছাত্রদল, যুবদল, অঙ্গ সহযোগী সংগঠন সহ সকল নেতৃবৃন্দ ত্রাণ বিতরণে অংশগ্রহণ করবেন। আমাদের মাঝখানে উপস্থিত রয়েছেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও অধ্যাপক নুরুল। শেরপুর থেকে জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতির খবর মঞ্জুরুল আহসান। স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছি আমি তানভীর খন্দকার। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ষষ্ঠী পূজায় কাল শুরু হচ্ছে শারদীয় দুর্গা উৎসব। বৃহস্পতিবারও সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। শেরপুর ও নেত্রকোনায় ধীর গতিতে কমছে বন্যার পানি। ময়মনসিংহে আরও অন্তত 50 গ্রাম প্লাবিত। ভারতের জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচনের ভোট গণনা অব্যাহত, এগিয়ে NC কংগ্রেস জোট। বিস্তারিত জানাবো এবার। আগামীকাল ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। মণ্ডপে চলছে তার শেষ প্রস্তুতি। মানিকগঞ্জের কালীবাড়ি, শিববাড়ি, দাসোড়া, গঙ্গাধরপট্টি, কালীখোলা ও বানিয়াজুড়ি মণ্ডপের প্রস্তুতি শেষ হয়েছে। মানিকগঞ্জে 513টি পূজা মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের প্রায় 600 সদস্য কাজ করবেন বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। কুমিল্লায় বন্যার্ত এলাকায় কমে গেছে পূজা উদযাপনের সংখ্যা। এবছর 760টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুরে ইসকনপন্থী 2 পক্ষের সঙ্গে সংঘর্ষের আশঙ্কায় 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। মন্দির এলাকায় 7 অক্টোবর সকাল 6টা থেকে 13 অক্টোবর রাত 12টা পর্যন্ত 144 ধারা বলবৎ থাকবে।
কালকে থেকে মানে মোটামুটি আমাদের সম্পূর্ণ কাজ আরম্ভ হইব। প্রস্তুতিতে ছিল, বন্যার কারণে তাদের বাড়ি ঘর বা অনেক কিছু নষ্ট হয়ে গেছে। শুধুমাত্র যে পূজার নিয়ম কাউন্টটা হচ্ছে আর কি এটি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী বৃহস্পতিবার ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে এবার দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা 4 দিনের ছুটি হতে যাচ্ছে। মঙ্গলবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজার প্রস্তুতি পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম একথা জানান। তিনি বলেন, এবার দুর্গাপূজার দশমীর আগে শুক্র শনিবার পড়েছে, তাই বৃহস্পতিবার ছুটি দেয়া হচ্ছে। এক প্রশ্নের জবাবে মাহফুজ আলম বলেন, দেশি বিদেশি চক্রান্ত চলছে, কোনো ষড়যন্ত্রকারীকেই ছাড় দেওয়া হবে না। এরপর ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজায় নিরাপত্তার বিষয়টি দেখতে যান ডিএমপি কমিশনার। পূজা নির্বিঘ্ন করতে সর্বসাধারণের নিরাপত্তার কথা জানান তিনি। বলেন, এবছর ঢাকার 15টি বিসর্জনের স্থান নির্ধারণ করা হয়েছে। সন্ধ্যা 7টার মধ্যে বিসর্জন শেষ করার অনুরোধ জানান ডিএমপি কমিশনার। জি, বৃহস্পতিবারই আমরা বললাম, বৃহস্পতিবারেই একটি ছুটি হবে, যেটা সরকার আদেশ জারি করবেন এবং এইবার হয়তো 4 দিন একটানা সময় পাওয়া যাবে। আশা করি এবারের পূজা নির্বিঘ্ন এবং আনন্দময় হবে। নেত্রকোনায় ধীর গতিতে কমছে বন্যার পানি, তবে ময়মনসিংহের পরিস্থিতি অবনতি হয়েছে। দুর্ভোগ পোহাচ্ছেন পানিবন্দী প্রায় 2 লাখ মানুষ। ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুর উপজেলার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। দুর্গতদের মাঝে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির চরম সংকট দেখা দিয়েছে। এদিকে সোমবার থেকে সীমান্তবর্তী 5টি ইউনিয়নে পানি নামতে শুরু করলেও এই পানি নেমে ভাটির দিকে নতুন করে প্লাবিত হয়েছে আরও অন্তত 50টির মতো গ্রাম। উপজেলার প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়গুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে এখন নারী ও শিশুসহ 2000 মানুষ আশ্রয় নিয়েছে। 3 উপজেলায় 63 মেট্রিক টন চাল ও নগদ 7 লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানবো সহকর্মী মঞ্জুরুল আহসানের কাছ থেকে। শেরপুর থেকে তিনি আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হবেন। মঞ্জুরুল, আমাদেরকে জানাবেন যে শেরপুরের সার্বিক বন্যা পরিস্থিতি এখন কেমন, জেলায় চলমান যে ত্রাণ তৎপরতা কেমন দেখছেন আপনি সেখানে? হ্যাঁ তানভীর, শেরপুরে প্রায় 50,000 মানুষ এখনো পানিবন্দী অবস্থায় রয়েছেন এবং বন্যা পরিস্থিতির অনেক উন্নতি ঘটেছে। বিশেষ করে ভাটি অঞ্চলের পানিও আস্তে আস্তে কমতে শুরু করেছে। তো ত্রাণ সহায়তা নিয়ে সেনাবাহিনী সহ প্রশাসনের বিভিন্ন দপ্তর এবং স্বেচ্ছাসেবক বিভিন্ন সংগঠন এবং ছাত্র সংগঠন সকলেই ত্রাণ সহযোগিতা নিয়ে মাঠে রয়েছেন। এরই মধ্যে আমরা যেটা জানতে পারলাম এবং আমরা যেখানে অপেক্ষা করছি যে এখানে বিএনপির যে স্থায়ী কমিটির যে সদস্য রয়েছেন ডাক্তার AJM জাহিদ, তিনি এখানে তার আগমন ঘটবে, তিনি ত্রাণ দিবেন। তার সাথে আগমন ঘটবে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার বিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, তিনিও আমাদের শেরপুরে তার আগমন ঘটেছে অলরেডি। তিনি বিভিন্ন জায়গায় ত্রাণ বিতরণ করছেন এবং এখানে আগমন ঘটবে ত্রাণ নিয়ে যারা বন্যা দুর্গত এলাকাবাসী যারা রয়েছেন, যারা ত্রাণের জন্য অপেক্ষা করেছেন, তাদের ত্রাণ নিয়ে এই এলাকায় প্রবেশ করবেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানি এবং সাধারণ সম্পাদক রাজীব আহসান, মহিলা বিষয়ক সহ সম্পাদক নিপুণ সহ আরও কেন্দ্রীয় অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করবেন বানভাসী মানুষের মাঝে। এর মধ্যে আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন যে বিএনপির অসংখ্য নেতাকর্মী তারা ত্রাণ নিয়ে এবং কেন্দ্রীয় নেতাদের জন্য অপেক্ষা করছেন। কেন্দ্রীয় নেতাদের আগমন ঘটা মাত্রই তারা ত্রাণ বিতরণ শুরু করবেন। এর মধ্যে ত্রাণ বিতরণ করেছেন বিএনপির ফাহিম চৌধুরী সহ, দুলাল চৌধুরী সহ এবং হযরত আলী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং সভাপতি রুবেল, তিনি ত্রাণ বিতরণ করছেন এবং আবু সুফিয়ান তিনিও ত্রাণ বিতরণ করেছেন। ছাত্রদল, যুবদল, অঙ্গ সহযোগী সংগঠন সহ সকল নেতৃবৃন্দ ত্রাণ বিতরণে অংশগ্রহণ করবেন। আমাদের মাঝখানে উপস্থিত রয়েছেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও অধ্যাপক নুরুল। শেরপুর থেকে জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতির খবর মঞ্জুরুল আহসান। চলে যাচ্ছে অন্যান্য সংবাদে। সুন্দরবনের বাংলাদেশ অংশে বাঘের সংখ্যা বেড়ে হয়েছে 125টি। 2023-24 সালের বাঘ জরিপে এই তথ্য উঠে এসেছে।
মঙ্গলবার সচিবালয়ে জরিপের ফল প্রকাশ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, 2018 সালের তুলনায় 2024 সালে সুন্দরবনে বাঘের সংখ্যা 9.65% এবং 2015 সালের তুলনায় 17.92% বেড়েছে। 2018 সালে বাঘ ছিল 114টি। 2023 সালের জানুয়ারি থেকে 2024 সালের মার্চ পর্যন্ত এ জরিপ চালানো হয়। সুন্দরবনের সাতক্ষীরা, খুলনা, চাঁদপাই ও শরণখোলা এলাকার 605টি গ্রিডে স্বয়ংক্রিয় ক্যামেরা বসিয়ে বাঘের তথ্য নেওয়া হয়। 1210টি ক্যামেরায় 10 লাখের বেশি ছবি ও ভিডিও ফুটেজ থেকে বাঘের ছবি পাওয়া যায় 7257টি। সেখান থেকে ডোরাকাটা বাঘ ও দেহের বিভিন্ন অংশের ছবি বিশ্লেষণ করে 125টি বাঘ শনাক্ত করা হয়। অতি বিপন্ন প্রজাতির প্রাণী হিসেবে তালিকাভুক্ত করেছে। IUCN বাঘকে বাংলাদেশের অতি বিপন্ন প্রজাতির প্রাণী হিসেবে তালিকাভুক্ত করেছে। 2023-24 সালে সুন্দরবনে পরিচালিত বাঘ জরিপে বাঘের সংখ্যা 125টি পাওয়া যায় এবং প্রতি 100 বর্গ কিলোমিটার বনে বাঘের ঘনত্ব পাওয়া যায় 2.64। 2018 সালের তুলনায় 2024 সালে সুন্দরবনে বাঘের সংখ্যা 9.65% বৃদ্ধি পেয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের ও সভাপতি মণ্ডলীর সদস্য শেরিফা কাদেরের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। মঙ্গলবার রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় দলটির নেতাকর্মীরা অভিযোগ করেন, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সভাপতি মণ্ডলীর সদস্যের বিরুদ্ধে করা মামলা মিথ্যা ও হয়রানিমূলক। অবিলম্বে এই মামলা প্রত্যাহারের আহ্বান জানান তারা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পঞ্চগড়ের বোদা উপজেলায় সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে 5 জনকে আটক করেছে বিজিবি। সোমবার রাতে উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদের আটক করে। এ সময় আটককৃতদের কাছ থেকে নগদ 24,410 টাকা, ভারতীয় 90 রুপি, 5টি স্মার্টফোন ও 4টি চার্জার জব্দ করা হয়। এই ঘটনায় জড়িত মনোয়ার হোসেন নামে একজন পালিয়ে গেছেন বলে জানিয়েছে বিজিবি। আটককৃতদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। 8 বছর শেষে 9 পদার্পণ করল দীপ্ত টিভির ডে কেয়ার সেন্টার। মঙ্গলবার সকালে ডে কেয়ার সেন্টারের কেক কেটে দিনটি উদযাপন করা হয়। এ সময় দীপ্ত টিভির সকল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শিশু সন্তানদের নিরাপদ ও সুন্দর পরিবেশে রেখে নিশ্চিন্তে কাজ করতে পারায় আনন্দিত দীপ্ত টিভির কর্মীরা। খেলাধুলা, ঘুম, খাওয়া দাওয়া ও লেখাপড়া সহ শিশুদের সার্বিক যত্ন নেন ডে কেয়ার সেন্টারের প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা। আগামী প্রজন্ম সুন্দর ও সুস্থ পরিবেশে বেড়ে উঠবে, এমনটি প্রত্যাশা করেন তারা। এবার জানাবো আন্তর্জাতিক খবর। বাংলাদেশে মানবাধিকার সুরক্ষিত দেখতে চাই যুক্তরাষ্ট্র। সোমবার ওয়াশিংটন ডিসিতে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। বাংলাদেশের জনগণের মানবাধিকার লঙ্ঘনের জন্য যারা দায়ী তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা উচিত বলেও মন্তব্য করেন তিনি। অবশ্যই বাংলাদেশে সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত দেখতে চাই যুক্তরাষ্ট্র। একথা সারা বিশ্বের ক্ষেত্রেই সত্য। আর চূড়ান্তভাবে গত কয়েক মাসে যারা বাংলাদেশি জনগণের মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী তাদের জবাবদিহির আওতায় আনতে হবে। ভারতের জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 8টায় ভোট গণনা শুরু হয়। ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, প্রাথমিক ফলাফলে ন্যাশনাল কনফারেন্স এনসি ও কংগ্রেস জোট বড় ব্যবধানে এগিয়ে আছে। সবশেষ তথ্য অনুযায়ী এনসি কংগ্রেস জোট 49টি আসনে এবং বিজেপি 27টি আসনে এগিয়ে রয়েছে। সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির পিপলস ডেমোক্রেটিক পার্টি 8টি আসনে এগিয়ে রয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা 4টি আসনে এগিয়ে রয়েছে। এনসি কংগ্রেস জোটের মধ্যে কংগ্রেস 39টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। এর মধ্যে 12টি আসনে এগিয়ে রয়েছে তারা।
গত 5 সেপ্টেম্বর জম্মু কাশ্মীরের ভোট গ্রহণ শেষ হয়। 90 আসনের মধ্যে সরকার গঠন করতে হলে 46 আসন পেতে হবে। লেবাননের বৈরুতে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহ সদর দপ্তরের কমান্ডার সুহেল হুসাইন নিহত হয়েছেন। ইসরায়েলের সেনাবাহিনীর দাবি, গতকাল সোমবার বৈরুতে হামলায় তিনি নিহত হন। তবে এ ঘটনায় হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট ছুঁড়েছে হিজবুল্লাহ। আঘাত হানার আগেই অধিকাংশ রকেট ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এছাড়াও ইসরায়েলের মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতিরা। সোমবার ইরান সমর্থিত গোষ্ঠীটি জানায়, মধ্যাঞ্চলের জাফা শহরে 2টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ইসরায়েলি বাহিনী বলছে, ইসরায়েলের মধ্যাঞ্চলের আকাশে একটি সারফেস টু সারফেস ক্ষেপণাস্ত্র শনাক্তের পর তা প্রতিহত করা হয়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দিকে এগিয়ে যাচ্ছে হ্যারিকেন মিল্টন। স্থানীয় সময় বুধবার রাতে এটি ক্যাটাগরি 5 মাত্রার হ্যারিকেনের রূপ নেয়। আবহাওয়া বিষয়ক সংস্থা জানিয়েছে, শক্তিশালী এই সামুদ্রিক ঝড়টি পশ্চিমাঞ্চলীয় গালফ উপকূলে আঘাত হানবে। হ্যারিকেনের প্রভাবে ওই অঞ্চলে বন্যা এবং 8 থেকে 12 ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের সৃষ্টি হতে পারে। সতর্কতার জন্য হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। খেলার খবর। ভারতের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে কাল মাঠে নামবে বাংলাদেশ। দিল্লিতে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7:30টায়। প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় করুণভাবে হেরেছে টাইগাররা। সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই শান্ত বাহিনীর। 2019 সালে দিল্লির মাটিতেই ভারতের বিপক্ষে ইতিহাস রচনা করেছিল বাংলাদেশ। প্রথমবারের মতো ভারতকে টি-20তে হারিয়েছিল লাল সবুজের দল। এবার সেই মাটিতেই গোয়ালিয়রের দুঃস্বপ্ন কাটিয়ে নিজেদের ফিরে পাওয়ার আশায় নামবে বাংলাদেশ। শেষ করছি দীপ্ত সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। ষষ্ঠী পূজায় কাল শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। বৃহস্পতিবারও সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। শেরপুর ও নেত্রকোনায় ধীর গতিতে কমছে বন্যার পানি। ময়মনসিংহে আরও অন্তত 50 গ্রাম প্লাবিত। ভারতের জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচনের ভোট গণনা অব্যাহত, এগিয়ে এনসি কংগ্রেস জোট। এই ছিল এখনকার মতো। আমাদের পরের নিউজ আপডেট বেলা 4টায় দেখার আমন্ত্রণ। এছাড়াও আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।